আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আমাদের আজকের আলোচনার টপিক প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তার আগে একটু সবাই যুক্ত হয়ে যান। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। হ্যাঁ, একটু কমেন্টে সবাই জানিয়ে দেন। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আর বলছিলাম যেটা, যে কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দেন। আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটি শুরু করব। সর্বোচ্চ আমি 2 মিনিট সময় নিব বরাবরের মতো। তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আর গতদিন আমরা যে ক্লাসটা নিয়েছিলাম প্রিপোজিশনের উপরে, এই ক্লাসটি কত পেজ পর্যন্ত ছিল সেই অংশটা একটু মাথায় রাখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেই পেজ নাম্বারটা আমাকে একটু বলে দিবেন। লাস্ট ক্লাসটা যারা করেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা কত পেজ পর্যন্ত লাস্ট ক্লাসে নিয়েছিলাম, সেটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবেন। ওকে, প্রিপোজিশনের উপরে ক্লাস, সুতরাং সেভাবে করে সবাই প্রিপারেশন নিয়ে নেন। হ্যাঁ, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন আমাদের স্টুডেন্ট যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজবাড়ী জেলা থেকে, ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, সবাই একটু আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে যান। আর যারা এখনো যুক্ত হতে বাকি আছেন একটু দ্রুত কাইন্ডলি জয়েন হয়ে যান। হ্যাঁ, একটু দ্রুত জয়েন হয়ে যান বা অন্যদেরকে ইনভাইট করে দেন, কারণ আজকের ক্লাসটা ওপেন পেজে হচ্ছে। সুতরাং চাইলেই যে কেউ ক্লাসটা দেখতে পারবে, এবং যে কেউ দেখতে পারলে অবশ্যই সেই ক্লাসটা সে যখন দেখতে পাবে সেই ক্লাসটা চাইলে শেয়ার দিয়ে নিজের পেজেও রেখে দিতে পারবে। প্রিপোজিশনের উপরে ক্লাস নিব। আমি যেটা বলেছিলাম যে আমাদের টপিক ধরে যে অংশটা গত ক্লাসে আমরা কত পেজ পর্যন্ত করেছিলাম সেই বিষয়টা আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করে দেন যে স্যার, মাস্টার বইয়ের এত নাম্বার পেজ পর্যন্ত আমরা ক্লাসটি করেছি, আজকে তার পরের অংশটা দেখব, কেমন? তো একটু আমাকে কাইন্ডলি স্মরণ করিয়ে দেন যে স্যার এত পেজ পর্যন্ত করানো হয়েছে। 266 কিশোরগঞ্জ থেকে। ওকে, ফাইন। তাহলে আমরা আর সময় নষ্ট করব না, আমরা আমাদের ক্লাসটি শুরু করব স্যার। প্রিপোজিশনের এটা কত নাম্বার ক্লাস ছিল? প্রিপোজিশনের আমাদের ক্লাস ছিল, এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস ছিল এটা। 3 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা করেছিলাম এবং বাকি অংশ ইনশাল্লাহ সেখান থেকে শুরু করব। তো সবাই একটু কাইন্ডলি, সবাই যারা জয়েন হয়েছেন এত সময় পরে, আজকে প্রথম লাইভ ক্লাস করছি ইনশাল্লাহ, এত সময় পরে সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখে দেন কে কে শেয়ার দিয়েছেন, কারণ এটা আপনার সম্পদ, আপনার নিজের মতো করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারবেন আজকে। আর অবশ্যই আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো এগুলো একটু ব্যতিক্রম হবে। আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো কেমন হয়েছে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা জানে। একটু সবাই ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, কে কে শেয়ার দিয়েছেন একটু ডান লিখে দেন শেয়ার দিয়ে। তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। মাস্টার বইয়ের লাস্ট এডিশন পেজ নাম্বার 266। যাদের কাছে বই আছে, প্রয়োজন হবে না, চাইলে ওপেন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা 266 পেজ আমরা লাস্ট করেছিলাম। যারা ছিল আমাদের সঙ্গে
তারা জানে স্যার সেই অংশটা। অ্যাবাউট আর একটা ছিল এগেইনস্ট। এগেইনস্ট হচ্ছে বিরুদ্ধে, অর্থাৎ কোনো কিছুর বিরুদ্ধে বা বিপরীতে কথাটা ব্যবহার করতে গেলে আমরা এগেইনস্ট শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে একটা একটা করে যাব। সবাই একটু শেয়ার দিয়েছেন তো? কে কে শেয়ার দিয়েছেন? 90 জন আমাদের সঙ্গে এখন লাইভ আছে, ইনশাল্লাহ আরো প্লাস হয়ে যাবে। তো যারা এখনো শেয়ার দেননি একটু কাইন্ডলি দ্রুত শেয়ার দিয়ে দেন ক্লাসটা শুরু হওয়ার আগেই। শেয়ার ডান। আসসালামু আলাইকুম ময়মনসিংহ থেকে। ওকে ফাইন, তাহলে হ্যাঁ 100 পার হয়ে যাবে আশা করি। তো যাই হোক, সবার কাছে অনুরোধ করব শেয়ার দিয়ে দিতে। আর আমরা আমাদের মেইন ক্লাসটা শুরু করব। আজকে আমাদের পেজ নাম্বার হচ্ছে কত নাম্বার থেকে ছিল স্যার? 266 পেজ। যেখানে একটা শব্দ একটা কথা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে কত, যেখানে লেখা ছিল একটা ওয়ার্ডের ব্যবহার, সেটা হচ্ছে এগেইনস্ট, তাই না? আমরা সবাই জানি এগেইনস্ট শব্দের অর্থ বিপরীতে বা বিরুদ্ধে, তাই না? তো বিপরীতে বা বিরুদ্ধে যাই বলি, বিপরীতে অথবা বিরুদ্ধে। এখন বিপরীতে বা বিরুদ্ধে এই শব্দটা আমরা কিভাবে কোথায় কোনটা নিতে পারি সেই অংশটা দেখব। প্রথম হচ্ছে স্যার কোনো কিছু বিপরীতে বা বিরুদ্ধে। এখন এই কথাটা সরাসরি আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, জাস্ট অর্থের উপর ডিপেন্ড করে এটা। তো ধরেন কোনো জায়গায় ব্যবহার করা হচ্ছে যে হি অলওয়েজ টক্স against me, সে সর্বদা আমার বিরুদ্ধে কথা বলে। এই যে হি অলওয়েজ টক্স এগেইনস্ট মি, সে সর্বদা আমার বিরুদ্ধে কথা বলে, এই কথাটার ক্ষেত্রে জাস্ট বিপরীতে অর্থাৎ বিরুদ্ধে কথাটা ব্যবহার করা হয়। অথবা কোনো জায়গায় ধরেন দেওয়া হচ্ছে দ্য স্টিক ওয়াজ kept against the wall। আপনি যখন ওয়ালের বিরুদ্ধে বা ওয়ালের গায়ে হেলান দিয়ে কোনো কিছু রাখেন, সেক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করি। স্যার আমরা তো আগের ক্লাস করি নাই, রেকর্ড ক্লাস দেখে নেবেন, অলরেডি অনেক উত্তর দিয়েছে, পেজ ভিজিট করলে সেখানে পেয়ে যাবেন। আজ নতুন, আগের ক্লাসগুলো আমাদের পেজ না আমাদের পেইড গ্রুপে পেয়ে যাবেন। আজকের ক্লাসটা অনেকেই যুক্ত হয়েছেন, অলরেডি 99 যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। ফারজানা হেমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো একটু যারা এখনো শেয়ার দেন নাই, আগে শেয়ার দিয়ে রেখে দেন, আগে শেয়ার দিয়ে দেন, তার পরবর্তীতে আপনি প্রশ্ন করে ফেলেন ইনশাল্লাহ। 99 আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, 100 পার হয়ে যাবে। অনেকেই শেয়ার দেয়নি, সবাই শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, বগুড়া থেকে এম কে জান্নাতি দেখছেন, ভুলে গিয়েছে কি বলছে উম্মে হাবিবা, ভুলে গিয়েছো তুমি, এটা বুঝি নাই। তবে স্যার আমরা তো আগের ক্লাস করি নাই, ইনশাল্লাহ করেন নাই, করে ফেলবেন। আচ্ছা, এখন ধরেন আমরা যেটা দেখলাম এই পর্যন্ত যে স্যার এইখানে এগেইনস্টের কিছু ব্যবহার, যেই ব্যবহারগুলো জাস্ট এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাতে আপনি সরাসরি খুঁজে পাচ্ছেন। আচ্ছা, এখন এগেইনস্ট শব্দের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিপরীতে আর একটা হচ্ছে বিরুদ্ধে। যদিও অর্থ একটাই, বাট কখনো কেউ যদি কারো বিরুদ্ধে কথা বলে, আপনি যদি দেখেন কোনো বলা হচ্ছে কেস, অথবা ধরেন কেউ না একটা জায়গায় কমপ্লেন was filed against you, যে তোমার বিপরীতে একটা কমপ্লেইন ফাইল করা হয়েছে, একটা অভিযোগ দাঁড় করানো হয়েছে, সেক্ষেত্রে এগেইনস্ট শব্দটা ব্যবহার করা হয়। যদিও আমরা এটা অর্থ অনুসারে করতে পারবো, আশা করি এটা নিয়ে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। উইথ লেখা আছে স্যার, আমি দুইটা একসঙ্গে করব, উইথ এবং বাই এর ব্যবহার দুইটা একসঙ্গে করব, উইথ এবং বাই দুইটা একসঙ্গে করব। এই পর্যন্ত যদি যেয়ে থাকে আমরা পরবর্তীতে বলছি দুইটা, একটা হচ্ছে স্যার উইথ এবং বাই। ওকে, আচ্ছা খেয়াল করবেন, বস্তু আমরা যখন বলি যে স্যার বস্তুগত একটা কথা আছে, হ্যাঁ বস্তু, বস্তু দ্বারা বোঝালে উইথ, আর একটা হচ্ছে কি স্যার আমরা জানি ব্যক্তি, তাই না? ব্যক্তি দ্বারা বোঝালে তখন বাই ব্যবহার করা হয়। অর্থাৎ দুইটা কথা আমরা বলছি, একটা হচ্ছে স্যার ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু। যদিও বাইরের আরো কিছু ব্যবহার করা আছে, বাই টাইম, বাই মানে পাশে, এই কথাগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, সেখান থেকে আপনারা জেনে নেবেন। হ্যাঁ, যশোর থেকে ফার্স্ট দেখছি, সিরাজগঞ্জ শহর থেকে ইউসুফ আলী খান জীবন, রাইসা জামান যশোর থেকে বলছে, তাফানুস্তোয়া
আমরা কোথায় পাবো স্যার ক্লাস? আমাদের পেইড ব্যাচে যে গ্রুপটা আছে সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার বস্তু দ্বারা বোঝালে উইথ এবং ব্যক্তি দ্বারা বোঝালে বাই, এই রুলস আজীবন করে আসছেন ছোটবেলা থেকে। তবে এখানে কিছুটা ব্যতিক্রম একটা রুল আছে, সেই রুলটা আমরা দেখবো এখানে। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে দেখি জাস্ট এরকম কথাটা দেখেন, কোথাও লেখা আছে দ্য ফ্লাই ওয়াজ কিল্ড, অর্থাৎ মাছিটাকে মারা হয়েছিল। দ্য ফ্লাই ওয়াজ কিল্ড উইথ আ পেপার বাই মি। মিটা ব্যক্তি, তাই তার পূর্বে বাই, পেপার যেটা আছে এটা বস্তু, তাই তার পূর্বে উইথ। এটা আমরা ছোটবেলা থেকে সবাই জেনে আসছি, বাট এখানে ড্যাংলিং মডিফায়ার একটা কথা আছে, সেই জায়গাটা থেকে প্রশ্ন এসে থাকে, যেখানে আপনাদের থেকে আমি প্রশ্ন নিব এবার, সেই জায়গাটা আপনারা একটু উত্তর করবেন আমাকে। হ্যাঁ, আচ্ছা, সেই প্রশ্নটা জাস্ট আমি একটু দিচ্ছি, খেয়াল করেন। সেটা হচ্ছে, প্রশ্নটা এভাবে আসছিল প্রিভিয়াস কোশ্চেন থেকে, আমি একটু অন্যভাবে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে flying through the window, flying through the window। হ্যাঁ, আচ্ছা, এইবার এইখানটাই হচ্ছে শূন্য স্থান দিচ্ছি আমি, যেখানে অপশন দুইটা দিব, দুইটা থেকে আপনারা নিজেরা বাছাই করবেন যে স্যার কোনটা উত্তর হবে। আমি তারপরে আবার সেটার উত্তর করব। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যেখানে প্রশ্নটা একটু অন্য ধাপের, আমি অবশ্যই সলভ করে দিব। তো বলছে ফ্লাইং থ্রু দ্য উইন্ডো, এরপরে হচ্ছে দ্য ফ্লাই ওয়াজ কিল্ড বাই মি। এখন খেয়াল করেন, যখন বলছে ফ্লাইং থ্রু দ্য উইন্ডো, আরেকটা প্রশ্ন কি স্যার? আরেকটা অপশন হচ্ছে আই কিল্ড দ্য ফ্লাই, আমি মাছিটাকে মেরেছিলাম। একটা প্যাসিভে আছে, একটা অ্যাক্টিভে আছে। এখন আপনারা জাস্ট আমাকে উত্তরটা করে দেন স্যার এ হবে নাকি বি হবে। আমি অবশ্যই এটা ড্যাংলিং মডিফায়ারের একটা অংশ, সেখান থেকে নিয়ে আসছি। কারণ প্রশ্নটা বাই বা উইথ আমরা সবসময় জানি, আজীবন পড়ে আসছি, বস্তু হলে তার পূর্বে উইথ বসে, ব্যক্তি হলে তার পূর্বে কি বসে স্যার? বাই। বাট এই জায়গাটাই কথা যে স্যার বাই নাকি কোনটা ব্যবহার করব সেটা একটু দেখবো। হ্যাঁ, শামীম আহমেদ পটুয়াখালী থেকে ক্লাসে। আচ্ছা, এটুকু কিন্তু মাস্টার বইয়ে নেই, যেহেতু এক্সট্রা, আমি এই জন্য উইথ আর বাইটা এখানে নেই, কিন্তু আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি। আমরা উইথে আছি এখন, তারপর অবশ্যই বুঝিয়ে দিব, আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার আসি স্যার, একটা যদি করাই তাহলে কি হবে কথাটা দেখেন। এখানে উত্তর কোনটা হবে সেটা আগে করে ফেলে। আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, সে অনেকে উত্তর দিয়েছে স্যার বি 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 বি, অনেকে দিচ্ছেন এ। যাই হোক বা তাই হোক, মনে রাখেন ড্যাংলিং মডিফায়ারের কাজ কি, আপনি এখানে কোনটা বসাবেন। অর্থগত দিক থেকে দুইটাই ঠিক, বাট যেটা মনে রাখার সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এইটা। এই ড্যাংলিং মডিফায়ার এইটা, যেহেতু এইটা অনুসারে আপনাকে নিতে হবে। এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে ফ্লাইং। এই ফ্লাইং এর কাজ যে করতেছে, পরবর্তী অংশের সাবজেক্ট সে থাকবে। আপনি দেখেন ফ্লাইং থ্রু দা উইন্ডো মানে জানালা দিয়ে উড়ে বেড়ানো। ওকে, মনে রাখেন। এখন এইখানটায় সাবজেক্ট, তাহলে যিনি ফ্লাই করছে, ফ্লাই কিন্তু আপনি করেন নাই। আপনি যদি এখানে এইটাকে উত্তর দেন তাহলে হবে জানালার উপর দিয়ে বা জানালার মধ্য দিয়ে উড়ে উড়ে আমি মাছি মারছি। না, আপনাকে করতে হবে জানালার মধ্য দিয়ে উড়ে যাওয়া মাছিটাকে আমি মারছি। তো যেহেতু ফ্লাইংটা এখানে যে করতেছে, এখানে তাকে সাবজেক্ট বানাইতে হবে। তার মানে দা ফ্লাই এখানে উত্তর হবে। দা ফ্লাই ওয়াজ কিল্ড বাই মি। কেন? কারণ এই জায়গায় ফ্লাইং থ্রু দা উইন্ডো, ফ্লাইং এর কাজ কে করতেছে, সেই হবে এই সেন্টেন্সের সাবজেক্ট। আরো একটা উদাহরণ দেখবেন, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। নিচের এক্সাম্পলটা খেয়াল করেন একটু, সেখানে কি বলা হচ্ছে দেখেন। নিচের এক্সাম্পলটা একটু 186, এটা প্রশ্ন বুঝাতে আসিনি, তারপরে প্রয়োজন হলে বসাই দেব। ইজ রিডিং, সে পড়তেছে। হ্যাঁ, সে আমার সাথে পড়তেছে। হি ইজ রিডিং উইথ মি, সে আমার সাথে পড়তেছে। 186 নাম্বার প্রশ্ন, অলরেডি বললাম যে বই থেকে দেখছেন। আচ্ছা, এটা কিন্তু পেজের বাহিরে, আমি এক্সট্রা নিয়ে আসছি কেন, কারণ এই জায়গাটা আপনার ভুল হতে পারে। এবার খেয়াল করেন, নিচের একটা সেন্টেন্স আমি লিখতেছি, বলছে কি গোয়িং টু
স্কুল, মানে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে, যাই বলেন। তাহলে গোয়িং টু স্কুল। এইবার খেয়াল করেন এই জায়গাটায় আমি দুইটা দিচ্ছি অপশন। এখানটায় প্রথম কথা হচ্ছে যে স্যার দিতে পারি এ ডগ বিট মি, একটা কুকুর আমাকে কামড়াইছিল। আর একটা হচ্ছে কি স্যার, এটা এ আগের মতো, নিচেরটা বি, I was beaten by a dog. এখন খেয়াল করেন উপরের সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার পার্থক্যটা খেয়াল করেন। গোয়িং টু স্কুল, স্কুলে কে গেছিল? আমি। স্কুলে কে গেছিল? আমি। তাহলে এই ক্ষেত্রে দেখেন যেটা আই সাবজেক্ট আছে সেটা হবে। আর আপনি যদি এটা দেন যে গোয়িং টু স্কুল এ ডগ বিট মি, তাহলে কথাটা এরকম হবে একটা কুকুর স্কুলে যাওয়ার সময় আমাকে কামড়াইছে। বিষয়টা কিন্তু তা না, আমি স্কুলে যাওয়ার সময় একটা কুকুর আমাকে কামড়াইছে। পুরা সেন্টেন্সের এই যে ফ্লাইং দেখতেছেন সেটা এরকম আসবে যে when a fly, এই যে ফ্লাইং দেখতেছেন, এ ফ্লাই ওয়াজ ফ্লাইং থ্রু দা উইন্ডো, এরপরে আমি মারছি তাকে। এখানেও কথাটা এরকম যে গোয়িংটা যে করতেছে কাজটা, গোয়িং টু স্কুল, স্কুলে কুত্তা যায় না, স্কুলে কে গেছিল? আমি। তাহলে সাবজেক্টটা এই সেন্টেন্সের যেটা আই সেটা হবে। সবসময় মনে রাখবেন যে এখানে যে ভার্বটা থাকবে সর্বদা এটা অনুসারে বসবে। ক্লিয়ার ভাইয়া? ফ্লাইং থ্রু দ্য উইন্ডো, দ্য ফ্লাই ওয়াজ কিল্ড বাই মি। আচ্ছা, এই রুলসটা কি ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? যদি এটা বুঝতে পারেন, নিচের একটা এক্সাম্পল আপনাদের জন্য আমি রেখেছি, সেটা এখন জাস্ট দিয়ে দিব। আপনারা একটু নিজেরা এটাকে সলভ করার চেষ্টা করেন, কেমন? আচ্ছা, একটু খেয়াল করেন নিচে এক্সাম্পলটা। সেটা হচ্ছে, ভাইয়া এটা কি ক্লিয়ার বুঝতে পারছি? আগে ক্লিয়ার বুঝতে পারছি তো? এই রুলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার আসছে এবং এই রুলস গুলা সচরাচর টিচাররা আলোচনা করেন না। আমাদের টিচাররা ওই যে বললাম যে বাই হইলে বাই পর্যন্ত, উইথ হলে উইথ পর্যন্তই দিয়ে চলে যেত। বাট এই জায়গায় ড্যাংলিং মডিফায়ারের একটা ব্যবহার আছে, সেই ব্যবহারটা আপনাকে একটু দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন নিচে যে প্রশ্নটা আমি যদি দেই, রাইডিং বাইসাইকেল, হ্যাঁ, অথবা আমরা অন্যটা দেই, রাইডিং আ কার, শূন্যস্থান I saw a beautiful sight, অথবা বি নাম্বার, a beautiful, উত্তর করে ফেলেন আমার সাথে, sight was seen by me। খেয়াল করেন একটা জায়গায় বলছে কি স্যার, রাইডিং আ কার, একটা গাড়িতে চড়ে। ঠিক আগের মতো মনে রাখেন, গোয়িংটা কে গেছিল স্যার? আই, এই জন্য আই হয়েছে সাবজেক্ট। ফ্লাইংটা কে করতেছিল? মাসি, এই জন্য ফ্লাই হয়েছিল সাবজেক্ট। এক্ষেত্রে রাইডিং আ কার, একটা গাড়িতে চড়ছে, চড়ার কাজটা কে করছিল? সে হবে নিচের সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে নিচেরটা থেকে উত্তরটা আপনারা করে ফেলেন, এবং ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার দিয়ে রাখেন যারা এখনো শেয়ার দেননি, কারণ এই ধরনের আরো কিছু রুলস স্যার এখন আলোচনা করবে। ওকে, আচ্ছা তারপরে আছে ফর। ফরের পরে স্যার আমরা চলে যাব লাইক, একটা ওয়ার্ড আছে, ডিউরিং আছে, বিফোর আছে, স্পেশাল কিছু বিষয় আছে, এগুলো পরে দেখবো আমরা। তবে এই পর্যন্ত দেখার পরে কিন্তু আরো বেশ কিছু আছে, আজকে আরো বেশি কিছু বিষয় আমি দেখাবো আপনাদেরকে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? হ্যাঁ, সবাই তার মানে বুঝে গেছে যে স্যার রাইডিং এ কার, একটা গাড়িতে চলে, তাহলে চড়ার কাজটা কে করছে? আই। তাহলে এক্ষেত্রে আইটা হবে উত্তর, এটাকে দেওয়া যাবে না। রুলসটা কেমন ছিল বলেন আপনারা? যে ধরনের রুলস কি আলোচনা করা হয় সাধারণত, সচরাচর এই ধরনের রুলস গুলা কিন্তু স্যার আলোচনা করা হয় না। এগুলো মাস্টার কি বই থেকে আলোচনা করেছেন? মাস্টার বই থেকে আলোচনা করছি, বাট মাস্টার বইয়ের এই রুলসটা নেই। আমি আগেই বলছি যে আমাদের কোর্সটার নাম মাস্টার বই, বাট মাস্টার বইয়ের ছাড়াও এক্সট্রা যে তথ্যগুলা স্যার এখানে দিয়ে দেন, সেগুলা আপনারা হয়তো অন্য বইতে পাবেন। তো আপনারা শুধু একটা কোর্স করলে কেন আবার অন্যটা করতে যাবেন? এক্সট্রা বিষয়গুলো আমরা এখানে দিয়ে দেই। আচ্ছা, মাস্টার বইয়ের পরবর্তীতে দেখেন 267 পেজ, 267 পেজে
উইথ এর ব্যবহার ছিল, উইথ থেকে আমরা বায়ের ব্যবহারটা করছি, এখানে বায়ের স্পেশাল ক্যাটাগরি যে ব্যবহারটা সেটা করছি। আচ্ছা, এরপরে স্যার ফর এর একটা ব্যবহার আছে, ফর এর সাথে আরো কিছু ব্যবহার আমরা শিখবো একই সঙ্গে। আপনারা নিশ্চয়ই উত্তরটা করতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করছেন। হ্যাঁ, আচ্ছা, পরে দেখেন আপনাদেরকে জাস্ট আমি বলি ফর শব্দের অর্থ। যদি আমি ফর শব্দের অর্থ বলেছি, ফর এর সাথে আরো একটা, ফর মানে কি স্যার? ফর মানে একটা অর্থ হচ্ছে স্যার ধরে, আমরা যেটা বুঝি আর কি সেটা আমি লিখতেছি। আর একটা হচ্ছে কি জন্য, ধরে এবং কি জন্য। এখন কেউ যখন বলে যে আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, ফর মানে জন্য। আর যখন কেউ বলে আই এম রিডিং, এটাকে ঘুরে আমরা যদি বলি সেটা বলবে যে আই হ্যাভ বিন রিডিং, আমি পড়তেছি ফর 20 মিনিটস, তাহলে আমি 20 মিনিট ধরে পড়তেছি, এটা হচ্ছে ধরার অর্থ প্রকাশ করে। এখন কথা হচ্ছে যে স্যার সিন্স এর একটা কথা আছে, সিন্স এর সাথে ঝামেলা তৈরি হয় ফরের, যেটা আমরা সিন্স এর ব্যবহারে দেখিয়েছি। সিন্স মানে কি বলছিলাম? সিন্স মানে হচ্ছে থেকে, এখানে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। সিন্স শব্দের অর্থ কি বলছি স্যার? থেকে। এখন কেউ বলবে না যে আমি 20 মিনিট থেকে পড়তেছি, এটা ভুল, বলতে হবে 20 মিনিট আগে থেকে, আর না হলে 20 মিনিট ধরে কখনো বলা যাবে, বাট 20 মিনিট থেকে বলা যাবে না, বলতে হবে 20 মিনিট পূর্বে থেকে, অর্থাৎ একটা পয়েন্ট থেকে। ফর মানে পুরা সময়টাকে বোঝায়, আর সিন্স মানে ওই সময়টা শুরুটা বোঝায়। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি, কেউ বলল আমি 2010 সাল ধরে বাস করি, এটা ভুল, বলতে হবে 2010 সাল থেকে এখানে বাস করি, সিন্স 2010। বাট যখন কেউ বলবে আমি 2010 সাল থেকে 20 বছর ধরে, বা 2010 সাল থেকে 10 বছর ধরে ঢাকায় বাস করি, তখন বলবে ফর 20 ইয়ার্স, বাট ফর 10 ইয়ার্স। ওকে, অর্থাৎ ধরে বোঝালে সেক্ষেত্রে আমরা অবশ্যই ফর বোঝাবো, আর সিন্স মানে থেকে, সেটা অবশ্যই আমরা কি করব স্যার? সেটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের শুরু থেকে দিব। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যা এই জায়গায়ও না, সমস্যা হচ্ছে আরেকটা জায়গায়। সিন্স মানেও থেকে, আরেকটা শব্দ আছে স্যার ফ্রম, ফ্রম মানেও থেকে, সেক্ষেত্রে আমরা কোথায় ব্যবহার করব? হ্যাঁ, মনে রাখবেন সিন্স মানে থেকে, তবে এটা সময়কে বোঝায়, কাকে? সময় থেকে, যে এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়। আর এইটা সেটা হচ্ছে সময় থেকে, সময়, অর্থাৎ এক্ষেত্রে ইনি যেটা করেন যে সময় এবং জায়গা, সময় এবং জায়গা থেকে। কেমন? যেমন আমি ঢাকা থেকে খুলনা আসতেছি, তাহলে আই এম কামিং ফ্রম ঢাকা টু খুলনা, তাহলে ঢাকা থেকে, এটা একটা জায়গা। আবার কেউ বললো লোকটা 5 বছর থেকে এখানে বসবাস করে, এই যে 5 বছর থেকে, এটাকে সিন্স দ্বারা ব্যবহার করা হয়। এখন সময়ের ক্ষেত্রে সিন্সটা ব্যবহার করা হয় সাধারণত সকল টেন্সে, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স, বাট ফ্রমটা সময়ের ক্ষেত্রে শুধুমাত্র ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। আমি এটা এক্সাম্পল আকারে লিখে দিব। ভাইয়া ফ্রম এর অর্থ তো থেকে, হ্যাঁ, ফ্রম এর অর্থ থেকে, সিন্স এর অর্থ থেকে, দুইটাই বলছি যে দুইটার অর্থই থেকে, বাট দুইটার আলাদা অর্থ দেখবো। ফর বলি নাই ভাইয়া, ফর মানে আলাদা, ফ্রম মানে আলাদা, দুইটা একটু আলাদা বোঝার চেষ্টা করেন, এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। যেমন ধরেন কেউ বলল জাস্ট এভাবে যে আই উইল বি, একটু অন্য জায়গায় লিখি যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার, আমি এখানে বাস করতেছি সিন্স 2010, 2010 সাল থেকে। খেয়াল করেন এই 2010 সাল, এটা কিন্তু পাস্ট, আপনি চাইলে এখানে ফ্রম ব্যবহার করতে পারবেন না। ফ্রম ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। যেমন আমি বলতে পারি এভাবে, দ্য মিটিং উইল বি স্টার্টেড, মিটিংটা শুরু হবে ফ্রম টুমোরো 2:00 PM। বুঝেন আমার কথাটা? অর্থাৎ আপনি সহজভাবে মনে রাখবেন, সময়ের ক্ষেত্রে যেভাবে বলি, আমি যদি আপনাকে রুলসটা লিখতে বলি সেটা হচ্ছে টাইম, সময়ের ক্ষেত্রে, হ্যাঁ, ওকে, সময়ের ক্ষেত্রে অল টেন্স, অন্যভাবে লিখি সিন্স, সিন্সটা অল টেন্সে ব্যবহার করতে পারবেন, মনে থাকবে। আর সময়ের ক্ষেত্রে স্যার, টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে ফ্রম যেটা, দুইটার অর্থ কিন্তু সেম। ফ্রম যেটা, এটা শুধুমাত্র ফিউচার টেন্স, ওকে, শুধুমাত্র
ফিউচার টেন্সে ব্যবহার করবেন, ফিউচার টেন্সে। ফ্রম মানে থেকে, এখানে এত ডিটেলস দেওয়া নাই, ভাইয়া যেটা বলছে সেগুলা ভাইয়া এক্সট্রা নিচ্ছেন। হ্যাঁ, আগেই বলছি ভাইয়া, মাস্টার বইতে যেটা আছে শতটুকু না করলেই নাই, প্রিভিয়াস কোশ্চেন থেকে দেওয়া। অনেকেই যদি বলেন মাস্টার বই থেকে, তাহলে আপনারা কম পাবেন। আমি এই জন্য চেষ্টা করছি যে একটু বেশি নেন। কি বলছি স্যার, যে অবশ্যই সিন্স সকল টেন্সে ব্যবহার করা যায়, ফ্রম এইটা শুধুমাত্র সময়ের ক্ষেত্রে ফিউচার টেন্স, এবং কোন জায়গা থেকে বোঝাতে সেক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লাস কেমন লাগতেছে সেটা একটু কমেন্টে জানাই থাকেন। আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে? যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমরা চেঞ্জ করব সিস্টেমটা। অবশ্যই সেই বিষয়টাও মাথায় রাখবেন, কেমন লাগছে ক্লাসটা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না, ঠিক আছে? আর নিচে আমি তাহলে আপনাদের জন্য একটা অংশ লিখবো, সেই অংশটা জাস্ট আপনারা একটু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করেন। ওকে, খেয়াল করেন পরবর্তী অংশ আমরা যদি বলি, সেটা হচ্ছে খায়রুল ইসলাম ভাই বলছেন খুব ভালো, আমাদের খুবই প্রিয় একজন বড় ভাই, অসাধারণ বোঝানোর ধরন। এমডি রাহিদ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। মাসুমা খানম বলছে স্যার ভালো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার প্রিভিয়াস একটা কোশ্চেন দেখে ফেলি স্যার। প্রিভিয়াস কোশ্চেনটা আমাদেরকে কি বলতেছে? প্রিভিয়াস কোশ্চেন বলা হচ্ছে আই, এরকম যে আই উইল বি স্টার্টেড। তো আমরা একটু অন্যভাবে লিখি তাহলে, আপনাদের যেহেতু করতে দিব এই জন্য আমি নিচ্ছি, আই উইল স্টার্ট দ্য বিজনেস ড্যাশ নেক্সট মান্থ। এবার কথা হচ্ছে যে শূন্য স্থানটা দিয়েছি স্যার, এক্ষেত্রে আমি এবি না দিয়ে অন্যভাবে দেই। একটা হচ্ছে স্যার সিন্স হবে নাকি ফ্রম হবে, আপনারা এবার বলেন তো। আশা করি এটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এটা করতে পারবেন। তারপরে স্যার নেক্সট দিব। হ্যাঁ, দিয়েছি। আমি আগেই বলছি যে ভাইয়ার মতো ভাইয়াকে ক্লাস করতে দেন, মাস্টার বইতে যা আছে সেটা পাবেন, তার থেকে এক্সট্রা এমন কিছু তথ্য পাবেন যেটা মাস্টার বই কেন অন্য বইতেও হয়তো বা আপনি পূর্বে পেয়েছেন কিনা সেটা একটু খেয়াল করে দেখে তারপর আমাকে জানাবেন। ওকে, একজন বলছে অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। প্রীতম জর্দার বলছে সিন্স, তাহলে ভাইয়া দেখে নাই। প্রীতম জর্দার, আমি বলছি ফিউচার টেন্স হলে কি লিখছি ভাইয়া, যে ফিউচার টেন্স হইলে ফ্রম ব্যবহার করতে হবে, অন্য টেন্সে কি ব্যবহার করব? সিন্স। এই টেন্সে যেহেতু অপশনে দুইটাই আছে, যদি ফ্রম না থাকতো, ফ্রম না থাকলে সিন্স ব্যবহার করতে পারতাম, বাট যখন সিন্স এবং ফ্রম একই সঙ্গে আছে, টেন্সটা ফিউচার টেন্স, সুতরাং এই জায়গায় আমরা ফ্রম ব্যবহার করব। অ্যাডমিশন টেস্টে আসছে, কি করব ভাইয়া? এই এক্সাম্পল গুলো কি চাকরির পরীক্ষায় কম আসে? না, কম আসে না ভাইয়া, এগুলাই আসে। আপনি হয়তো 11তম গ্রেড, 10ম গ্রেড, 9ম গ্রেড দেখেন নাই, ব্যাংকের প্রশ্ন দেখেন নাই, সেগুলা এই প্রশ্ন থেকে আসছে। তো যাই হোক, অবশ্যই অনেকেই উত্তর করছেন এবং অনেকেই সেই উত্তরগুলা করতে পারছেন, ইনশাল্লাহ সবাই পারতেছেন। ফরের ব্যবহারটা আমি পড়বো। ভাই মাস্টার বই যে এক্সাম্পল গুলো আছে সেটা অবশ্যই আপনি বুঝতে পারবেন, আপনাকে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। এটা ফিউচার টেন্স, তাই ফ্রম হবে। গুড, সেই তো বুঝতে পারছেন সবাই। আচ্ছা, লাইক শব্দের অর্থ স্যার, লাইক শব্দের অর্থ প্রিপোজিশন কখন হয়, কখন লাইকটা প্রিপোজিশন হয়, আর কখন লাইকটা ভার্ব হয়, এটা থেকে একটা প্রশ্ন আসে, আমরা সেই অংশটা দেখব। তো আপনারা যারা যুক্ত আছেন, আপনারা ইনশাল্লাহ ভালো আছেন আমাদের সঙ্গে, আর সবাই যুক্ত আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরের অংশটা দেখি স্যার, পরের ক্লাসটা কি বলছে আমাদেরকে লাইক নিয়ে। লাইক শব্দের অর্থ হচ্ছে আমরা সাধারণত বলি মতো অথবা পছন্দ করা। হ্যাঁ, দুইটা, একটা হচ্ছে পছন্দ করা আর একটা হচ্ছে কি মতো। এখন কখন পছন্দ করা আর কখন মতো আমরা এটা দেখবো। জাস্ট দেখেন, প্রশ্নগুলো খুবই ইজি আসছে, যেমন আই লাইক ইউ। ধরেন আপনাকে বললাম আমি যে আই লাইক ইউ, তো আমি আপনাকে পছন্দ করি। এই কথাটা যখন বলছি, এক্ষেত্রে লাইক শব্দটা হচ্ছে আমাদের ভার্ব, সবাই কিন্তু জানবে। আর যখন কেউ বলে ইউ লুকস অথবা লুক, ইউ লুক লাইক ইউর মাদার, যে তোমাকে দেখতে তোমার মায়ের মতো, এই যে মতো শব্দটা ব্যবহার করা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের স্যার প্রিপোজিশন। আশা করি জানেন। হ্যাঁ, এটা প্রিপোজিশন, আর উপরে যেটা ছিল এটা হচ্ছে ভার্ব। তাহলে লাইকের প্রশ্নটা দেখি, ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট। তুমি যেতে পারো হাঁটতে যদি তুমি করতে পারো,
আচ্ছা এখানে আরেকটা কথা বলি স্যার, লাইকের পরে কিন্তু ভার্ব দিলে সেটার সাথে আইএনজি হয়, যেটা আমরা সবাই জানি। এটা আমি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে আপনাদেরকে করাবো, তারপর শর্টকাট একটা টেকনিক দেখাই দিচ্ছি। দেখেন তো কি করেন স্যার, এইটা আই লাইক রিড বলি নাকি রিডিং বলি স্যার? রিডিং বলি, যে আমি পড়তে পছন্দ করি, আই লাইক রিডিং। কেন? কারণ একটা সাবজেক্টের পর পর দুইটা ভার্ব আসলে যদি প্রথমটা মেইন ভার্ব হয়, অন্য যে ভার্বটা পরে থাকবে তার যদি সাবজেক্ট না থাকে তাহলে তার সাথে আইএনজি করে দিতে হবে, অথবা টু দিয়ে ভার্ব ওয়ান করে দিতে হবে। তো আমরা বেশিরভাগটা আইএনজি দিয়ে করি, যেমন আই লাইক রিডিং, আই লাইক ওয়াকিং, আই লাইক সুইমিং, এরকম বিভিন্ন অনেক 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 আসে। এবার যদি আমি প্রিভিয়াস কোশ্চেন আপনাদেরকে দেখাই, সেই প্রশ্নগুলো দেখেন। 37তম বিসিএস প্রশ্ন একটা আসছিল, সেটা হচ্ছে দ্য ফ্যামিলি ডাজ নট ফিল ড্যাশ। দ্য ফ্যামিলি পরিবারটা, দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাইক। খেয়াল করেন এই যে ফিল, এটা কিন্তু মেইন ভার্ব। হ্যাঁ, ফিল এটা কি ভার্ব? মেইন ভার্ব। লাইক এখানে প্রিপোজিশন মতো। আচ্ছা এখানে একটা কথা দেখেন, প্রশ্ন এভাবে আসছে, এরপরে শূন্য স্থান, তাহলে দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাইক, লাইকের পরে কি আসছে স্যার? গোয়িং আউট দিস সিজন। তাহলে এইখানে স্যার গোয়িং আউট দিস সিজন। আচ্ছা এখন খেয়াল করেন, শূন্য স্থান ছিল স্যার এইখানে, আমি বোঝানোর জন্য এটা লিখতেছি যে স্যার কেন ফিল লাইক শব্দটা ব্যবহার করা হয়। ফিল এটা ভার্ব, লাইক এটা প্রিপোজিশন। আপনি জানেন যে প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করতেছি, তারপরে কি আছে স্যার? ভার্ব প্লাস আইএনজি। আর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জিরান্ডের কাজ করে, মানে নাউনের কাজ করে। আর নাউনের পূর্বে বসে কে স্যার? প্রিপোজিশন। সেই হিসাবে এইখানে যে লাইকটা বসছে সেটা প্রিপোজিশনের কাজ করতেছে, যে আই the family does not feel like doing, feel like going, এরকম কথাটা আছে। যেমন I don't feel like going out, মানে আমি যাইতে ইচ্ছা করতেছে না, আমরা এরকম বলি। অথবা I feel like sleeping, মানে আমার ঘুম ঘুম পাচ্ছে, এই কথাটা ব্যবহার করা হয় feel like। ওকে, হ্যাঁ, ইট অলসো এ সিমিলি। হ্যাঁ, সিমিলি কথাটা অবশ্যই আমরা জানি, সিমিলির কাজটাও এখানে করে। পূর্ণিমা দাস অলরেডি বলে ফেলছে যে সিমিলি হিসাবেও কাজ করে, উপমা হিসাবেও কাজ করে। ওকে, অবশ্যই এই বিষয়টাও মাথায় রাখবো, লাইক রিলেটেড যে কথাটা আছে। টিল আনটিল স্যার পর্যন্ত এবং পর্যন্ত নয়। টিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত নয়, যেটা আমাদের এখানে পরবর্তী কথাটা আছে। তো তার আগে আমি অবশ্যই আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিব, প্রিভিয়াস কোশ্চেন। যেমন আই ডোন্ট, এখানে ডাজ নট লেখা ছিল, আমি অন্যভাবে দিচ্ছি, আই ডোন্ট ফিল লাইক। এটা যদিও রাইট ফর্ম অফ ভার্ব থেকে আনা। হ্যাঁ, আই ডোন্ট ফিল লাইক ওয়ার্ক উইথ ইউ। এই ওয়ার্কটা কি হবে স্যার? আপনারা একটু কমেন্টে আমাকে জানাই দেন যে স্যার ওয়ার্কটা এখানে কি ওয়ার্কই থাকবে নাকি ওয়ার্কিং হবে? কি হবে স্যার? ওয়ার্ক নাকি ওয়ার্কিং? কি দিব? ফিল লাইকের কথাটা নিশ্চয়ই মনে আছে, এটা করতে থাকেন, পরবর্তীতে আমরা করব। ক্লাস শুরু হয়েছে 267, আমরা এখন আছি 268 পেজে, যেখানে লাইক নিয়ে আলোচনা করতেছি। এবার হচ্ছে আনটিল এবং টিল। স্যার লাইক তো নন কন্টিনিউয়াস, তারপর কি আনএনজি হয়? অবশ্যই। লাইক নন কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস ভার্বের কাজ করতেছেন আপনি, কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস চিন্তা করবেন, এটা এখানে প্রিপোজিশনের কাজ করতেছে। আর প্রিপোজিশন যদি হয় তারপরে কি বসে? নাউন বসে। আর ভার্বকে নাউন করার উপায় কি? তার সাথে আইএনজি করে দেওয়া। এটা যেহেতু প্রিপোজিশন, তাহলে পরবর্তীতে নাউন বসাইতে হবে, যেহেতু ভার্ব আছে ভার্বকেই নাউন বানাইতে হবে, তাই এখানে আইএনজি দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে স্যার আনটিল এবং টিল এবং আনটিল দুইটাই আছে। টিল আনটিলের ব্যবহার আমরা জানি, তারপরে জাস্ট অল্প একটু সামান্য একটু দেখবো। সেটা হচ্ছে স্যার টিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত নয়, তাই না? তাহলে সরি, টিল মানে কি বলছি স্যার? টিল মানে হচ্ছে পর্যন্ত, আর আনটিল মানে হচ্ছে পর্যন্ত নয়। খেয়াল করেন, তাহলে টিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত নয়। আপনার জাস্ট অর্থ আকারে, এটা আর কোনো কাজ নাই, অর্থ অনুসারে বসবে। অর্থাৎ কাউকে আপনি বললেন যে ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেটা, যে বৃষ্টি থামা পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে। এই না কথাটার জন্য এটা আসছে। আবার কেউ বলতে পারতো এভাবে যে ওয়েট হিয়ার
till the evening, সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করো, তাহলে till the evening এটা পর্যন্ত আর পর্যন্ত নয়, এই দুইটার অর্থ, তাছাড়া আর কোনো অর্থ না। আপনি অর্থ মুখস্থ করে এটা করে ফেলবেন, এর বাহিরে খুব একটা হবে না। এর আগে কতগুলা ক্লাস হয়েছে, প্রিপোজিশনের উপরে 2টা ক্লাস হয়েছে আর অন্য টপিকের উপরে ক্লাস হয়েছে, মেবি 4টা বা 5টা ক্লাস হয়েছে। সব আমাদের পেইড ব্যাচের গ্রুপে আছে। আজকের ক্লাসটা ওপেন রেখেছি সবার জন্য, যেন অন্যরাও দেখতে পারে, এই আর কি। আচ্ছা, তারপরে স্যার বিফোর এর একটা রুলস আছে, ডিউরিং এর একটা রুলস আছে। বিফোর মানে পূর্বে, স্যার বিফোর এবং আফটার এর একটা রুলস আপনাদেরকে করাইছি অলরেডি। আমি বিফোর এবং আফটার এর একটা রুলস করাইছি, যে ক্ষেত্রে আবার সেটা করানো হবে। বিফোর এবং আফটার এর রুলসটা করানো হবে কোথায়? কমপ্লিটিং সেন্টেন্সে, যে বিফোর মানে পূর্বে, পূর্বে পারফেক্ট, আফটার মানে পরে, পরে পারফেক্ট। এই জন্য আমি এটাকে এখানে জাস্ট প্রিপোজিশন হিসেবে রেখে দিচ্ছি। যেমন হি স্টোল দ্য মানি, সে টাকাটা চুরি করছিল আমার সামনেই। সেক্ষেত্রে ইন ফ্রন্ট অফ মি না দিয়ে আমরা অনেক সময় দেখি বিফোর মি, অথবা দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, অথবা বিফোর মি। আমরা কথাটা ব্যবহার করি যে বিফোর মানে এখানে পূর্বে, এরকম ব্যবহার করা হয়। এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, একটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আর একটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নয়। এই দুইটা কথা মনে রাখবেন। ওই যে টিল মানে পর্যন্ত, পর্যন্ত নয়, যদি না থাকে তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো আবার দেখে নেবেন রেকর্ড করে এখান থেকে। ওকে, আচ্ছা ডিউরিং, ডিউরিং একটা কথা আছে স্যার। ডিউরিং মানে কি? সময়ে। যদিও আমরা এখানে বলবেন যেটা ডিউরিং মানে সম্পূর্ণ সময়ে। ওকে, এটা কি স্যার শুধু সময় না লিখে কি লিখবো? সম্পূর্ণ সময়। হ্যাঁ, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম কে বোঝায়, একটা সম্পূর্ণ সময়। যেমন ধরেন কেউ বলল বৃষ্টির সিজন, এরকম। অথবা আমি যখন বললাম যে আমি ঘুমানোর সময়, কোথাও বসবাস করার সময়, সম্পূর্ণ একটা টাইমকে বোঝায়। হ্যাঁ, যেমন ডিউরিং মানে সম্পূর্ণ সময়ে। যেমন আমরা কথাটা এরকম ব্যবহার করতে পারি যে ডিউরিং রেইনি সিজন, during rainy season the poor lead unhappy life, যে বৃষ্টির সময় গরিবেরা কষ্টদায়ক জীবনযাপন করে। হ্যাঁ, আগের ব্যাচে পাননি, এটা হচ্ছে আপনার ভুল ধারণা, আপনি করেননি আগের ব্যাচে ক্লাস, সেটা হচ্ছে আপনার ভুল ধারণা, আগের ব্যাচে ক্লাস পাননি। আচ্ছা, ওইটা আমি আবার করিয়ে দিব বলছি। তাহলে এক্ষেত্রে বলছি যে স্যার ডিউরিং বলতে সম্পূর্ণ সময়কে নির্দেশ করে, ডিউরিং। ওকে, এখানে জাস্ট ডিউরিং সম্পূর্ণ সময়কে। একটা প্রিভিয়াস কোশ্চেন আপনাদেরকে দিই, যেখানে হচ্ছে এরকম লেখা ছিল আই ফাউন্ড হিম স্লিপিং, আমি তাকে ঘুমাইতে দেখছি ক্লাসের মধ্যে, আমরা বলি না? তো সেক্ষেত্রে স্যার ক্লাস চলাকালীন সময় যেটাকে বলা হয়, সেক্ষেত্রে শূন্য স্থান ছিল ডিউরিং দ্য এক্সাম, এখানে লেখা ছিল। আর এই জায়গাটা কি ব্যবহার করা ছিল স্যার? ডিউরিং। এখন খেয়াল করেন আপনি যে ডিউরিংটা কখন এরকম হবে। কেউ বলছে আই ফাউন্ড হিম স্লিপিং ডিউরিং দ্য এক্সাম, আমি এক্সামের চলাকালীন সময়ে, সম্পূর্ণ সময়কে নির্দেশ করে। এখন কেউ যদি কোনো কারণে ডিউরিং এর জায়গায় আপনাদেরকে যদি বলি জাস্ট যে স্যার ইন দিব নাকি ডিউরিং দিব, খেয়াল করেন, মনে রাখেন ইন দিলে তখন অর্থটা হবে এরকম যে পরীক্ষার মধ্যে তারে ঘুমাইতেছি, মানে পরীক্ষা কোন একটা জিনিস তার মধ্যে তাকে ঘুমাইতে দেখছি না, সম্পূর্ণ পরীক্ষা চলাকালীন সময়ে কোনো একটা সময় তাকে ঘুমাইতে দেখছেন, সেক্ষেত্রে আপনাকে ডিউরিং ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়, ইন ব্যবহার করা যাবে না। যে ইন দা এক্সাম, যে আমি এক্সামের মধ্যে তাকে ঘুমাইতে দেখছি, মানে এক্সাম কোথাও পড়ে আছে, সে যে এক্সামের মধ্যে ঘুমাই পড়ছে, বিষয়টা এরকম না। ওকে, ডিউরিং মানে সম্পূর্ণ সময়ে, যে আমি তাকে পরীক্ষা চলাকালীন সময়ে ঘুমোতে দেখছি। ওকে, আমরা রুটিনটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, যারা আছেন যুক্ত তারা জানেন, আমরা রুটিনটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়েছি স্যার। আচ্ছা, বাই, ওভার এবং অন, এইটা ফোনের যে ব্যাপারটা আমি অলরেডি প্রিভিয়াস ক্লাসে এটা দেখাইছি, আপাতত এখানে নাই। তারপর আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্যার। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিছু বিষয় জাস্ট দেখাবো, যেগুলা আপনাকে তো মুখস্থ করতে হয়ই, তারপরে যেগুলা না করলেই নয় সেই কটা আজকে আমি দেখিয়ে দিব। বিশেষ করে স্যার মরার প্রিপোজিশন দিয়ে দিন প্রথমে। হ্যাঁ, মরার প্রিপোজিশন
আমি যদি এভাবে লিখি অনেকে মাইন্ড করতে পারেন, তবুও কিচ্ছু করার নাই। মরার প্রিপোজিশন, হ্যাঁ, অর্থাৎ মরার প্রিপোজিশন কেন বলতেছে, অর্থাৎ যেই প্রিপোজিশনটা দ্বারা আসলে বোঝায় যে আপনি মারা যাচ্ছেন, কিভাবে মারা যাচ্ছেন সেই বিষয়টা অনুসারে। ওকে, হ্যাঁ, রুটিনটা দেওয়া আছে, গ্রুপে রুটিনটা দেওয়া আছে। আচ্ছা, প্রিপোজিশন, মরার প্রিপোজিশন যেটা দিতে বলছিলাম স্যার, সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করতে পারি, যে দেখেন আপনি, যদি আপনাদেরকে বলি আমি প্রথম কথা, এক একটা জায়গায় থাকে না, যেমন একটা জায়গায় কিল আমরা বলে থাকি, কিল, তো কিল ব্যবহার করার ডেট তো আমরা জানি ডাই, এটা তো আমি জাস্ট মারা যাওয়া যাই বলি ডাই, তো ডাইয়ের সঙ্গে আমরা কি ব্যবহার করতে পারি স্যার, বাই। আচ্ছা, এটা জাস্ট আমি লিখে দিচ্ছি, দুর্ঘটনায় মারা যাওয়া। আপনারা আমার সাথে লিখবেন ডাই, এরপরে পাশে লিখবেন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কি লিখবো স্যার, ডাই, পাশে লিখে দিতে পারেন অ্যাক্সিডেন্ট। ওকে, আচ্ছা দেখেন, তাহলে ডাই বাই যেটা লিখছি স্যার, দুর্ঘটনায় মারা যাওয়া। এখন ধরেন আমি যদি বলি হি ওয়াজ ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট। ওকে, এই যে খেয়াল করেন, রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, সেজন্য আপনার ডাইডের সাথে বাই ব্যবহার করবেন। তাহলে আপনি জাস্ট মনে রাখবেন যে ডাই বাই সমান সমান এখানে কি লিখবো স্যার, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, রোগে মারা যাওয়া। তাহলে আপনার জন্য সুবিধা হবে যে ডাই বাই এটা অ্যাক্সিডেন্ট বা রোগে মারা যাওয়া। এখন ধরেন যদি কোথাও দেখা যায়, সরি রোগে বলছি মানে দুর্ঘটনায় মারা যাওয়া, তারপরে যেটা আমরা নিতে পারি স্যার ডাইয়ের সঙ্গে যেটা ব্যবহার করব ডাই অফ, ডাইয়ের সাথে কি অফ, এটা হচ্ছে স্যার রোগে মারা যাওয়া। আপনারা আমার সাথে লিখে ফেলবেন তাহলে সুবিধা হবে, রোগে মারা যাওয়া। অর্থাৎ কেউ যদি কোনো রোগ হয়ে মারা যায় তাহলে ডাইয়ের সাথে অফ ব্যবহার করতে হয়, দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই ব্যবহার করতে হয়। এটা একটু মনে রাখবো। ওকে, যেমন ধরেন আমরা যদি আমাদের এখানটাই ব্যবহার করি, জাস্ট বলা হচ্ছে ডাই অফ, রোগে মারা যাওয়া। এখন বলতে পারি দ্য ম্যান, লোকটা মারা গিয়েছিল, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার অথবা ফেভার, পরীক্ষাতে এটা আসছিল এই জন্য দিচ্ছি ফেভার, অফ লাইক দিয়ে আমি লিখছি স্যার ক্যান্সার, যেহেতু দুইটাই আসছিল তাই আপনারা যে কোনো একটা ধরে নেবেন। হ্যাঁ, জাস্ট এটা আমি বোঝানোর জন্য বলছি, দ্য ডাইড অফ, রোগে মারা যাওয়া। কমেন্ট একটু লিখবেন ডাইড অফ কি স্যার, রোগে মারা যাওয়া। ওকে, পিডিএফ ধরে ধরে পড়ালে প্রত্যেকটা প্রশ্ন সিরিয়ালি ভালোভাবে বোঝা যেত। পিডিএফ ধরে ধরে পড়ানোর ক্লাস আপনি করেন নাই, তাহলে সমস্যাটা অবশ্যই ফেস করতে পারতেন। এক্সপেরিমেন্ট আমরা করেছি পিডিএফ ধরে ধরে। মাস্টার বইয়ের বেসিক যে প্রিপোজিশন এটা শেষ হয়ে গেছে, এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বলছি। হ্যাঁ, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা নিয়ে পড়ছি সেটা এখন বইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আলাদা জায়গায় মুখস্থ করতে হয়, যেটা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে একটা জায়গায় আছে গ্রুপ ভার্ব নামে, আপনারা জানেন, সেখানে করা হয়। তারপরে স্যার এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি স্যার এটা, আচ্ছা তারপরে স্যার যেটা আছে সেটা হচ্ছে ডাই, আমরা যদি ব্যবহার করি ডাইয়ের সাথে ব্যবহার করব ফ্রম, ডাই ওভার যেন কেউ দিয়ে না, ডাই ফ্রম। হ্যাঁ, ডাই ফ্রম হচ্ছে যেটা অতিরিক্ত কোনো কিছুর চাপে মারা যাওয়া। হ্যাঁ, তাহলে অতিরিক্ত আমরা যেটাকে বলি অতিরিক্ত কোনো কিছুর কারণে মারা যাওয়া। ওকে, অর্থাৎ কোনো কিছু অতিরিক্ত যদি হয় সেক্ষেত্রে লোকজন মারা যাবে। হ্যাঁ, এখন খেয়াল করেন আমরা যদি পরবর্তী অংশে যাই স্যার, সেক্ষেত্রে কেমন হবে, যেমন বলা হচ্ছে দ্য ম্যান ডাইড ফ্রম, লোকটা মারা গিয়েছিল, ডাইড ফ্রম। এখন ধরেন আমরা দিতে পারি ওভার টেনশন, যেটা হাইপার টেনশন হতে পারে, অথবা ওভার ইটিং, এই যে টাইপের ওভার টেনশন দিছি, ওভার ইটিং দিছি, হাইপার টেনশন হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, অতিরিক্ত ব্লাড প্রেশার যেটা, এটা কিন্তু রোগ না ধরে আপনাকে বলতে হবে এটা অতিরিক্ত কোনো কিছুর মানে কারণে মারা যাওয়া, ওভার ওয়ার্কের কারণে হতে পারে। এই টাইপের হলে তাহলে ডাই ফ্রম ব্যবহার করতে হবে।
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে অবশ্যই। শর্ত যেগুলো বোঝাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ভাইয়া মুখস্থ করা, এখানে বোঝাচ্ছে মুখস্থ করাটা বেশি। তারপরে আপনার সমস্যা থাকলে আপনি সেটা বলবেন যে ভাইয়া এইটা বুঝি না, অবশ্যই সেই বিষয়টা আপনাকে বলে দেওয়া হবে। আর আমরা যতটুকু করছি আপনাকে অবশ্যই ক্লিয়ার করার জন্য করছি। আচ্ছা খেয়াল করেন তাহলে কি বলছি স্যার, ডাই ফ্রম অতিরিক্ত কোনো কিছুর কারণে মারা যাওয়া, ডাই ফ্রম হচ্ছে অতিরিক্ত কোনো কিছুর কারণে মারা যাওয়া। ওকে, আচ্ছা এরপরে আছে স্যার ডাই ইন, শান্তিতে মারা যাওয়া। হ্যাঁ, শান্তিতে মারা যাওয়া অথবা বছরে বা সময়ে ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখন খেয়াল করেন, যেমন আমি যদি বলি দ্য ম্যান ডাইড ইন পিচ, লোকটা শান্তিতে মারা গিয়েছিল, এই যে পিচ শান্তি এটা কম আসবে। অথবা এই জায়গায় আসতে পারে 2010, লোকটা 2010 সালে মারা গিয়েছিল, দ্য ম্যান ডাইড ইন 2010। এইরকম জায়গায় বোঝাতেও হতে পারে, দ্য ম্যান ডাইড ইন বাংলাদেশ, সে বাংলাদেশে মারা গেছে। এটা এটুকু আমরা বুঝি, বাট ডাই ইন পিচ এটা সবচেয়ে বেশি, এই জন্য আমরা এটা দিয়েছি ডাই ইন, শান্তিতে মারা যাওয়া। ওকে, তারপরে কি আছে স্যার, ডাই ফর, উৎসর্গ করা। কি করা স্যার, ডাই ফর হচ্ছে কি উৎসর্গ করা, যেটাকে আমরা বলি ভালো কাজের জন্য মারা যাওয়া, তাই না? এটা যে ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ম্যান ডাইড ফর হিজ কান্ট্রি, লোকটা তার দেশের জন্য মারা গিয়েছিল, অথবা ডাইড ফর পিচ, শান্তির জন্য মারা গিয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতে পারে। শান্তির জন্য বলতে লড়াই করা, যুদ্ধ করে যদি মারা যায়, উৎসর্গ বুঝাইলে এক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। আর ইন দিলে শান্তিতে মারা যাওয়া এটা বোঝায়, তাহলে ডাইড ফর যে কোনো একটা আন্দোলনের জন্য হতে পারে, দ্য ম্যান ডাইড ফর দ্য সেফটি, এই টাইপের। অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় জীবন উৎসর্গ করে ভালো কাজের জন্য, তাহলে সেক্ষেত্রে এটা আসবে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, যারা বলছেন যে স্যার এভাবে হলে ভালো হতো মাস্টার বই থেকে ধরে ধরে, মাস্টার বই যে কোশ্চেন গুলো আছে আপনি হয়তো খেয়াল করেননি। আর স্যার যদি মাস্টার বইটা ডিরেক্টলি শুধু মাস্টার বই করাতো, তাহলে এক্সট্রা অনেক তথ্য আপনাদের মিস হতো, এটাও আপনারা খুব ভালো করে বুঝছেন। ওকে, পেজ নাম্বার আগেই বলছি, পেজ নাম্বার এখানে আমরা যেটা পেজ নাম্বার শেষ করেছি, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আগ পর্যন্ত যেটা, এটা অলরেডি শেষ করছি সবগুলা এখন পর্যন্ত, যেটা পেজ নাম্বার পর্যন্ত বলে দিয়েছি। আর এর পরের যে অংশটা দিচ্ছি এটা স্যার এক্সট্রা দিচ্ছে আপনাদেরকে, এই যে অংশগুলা। এখন আপনি যদি বলেন তাহলে ওখানে ক্লাস শেষ হয়ে যেত ভাইয়া, স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পর্যন্ত রেখে আপনাদের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ হিসাবে দিত। বাট একটু মনে রাখবেন যে কোনো জায়গাতে যখন স্যাররা দিচ্ছি এগুলো প্রিভিয়াস কোশ্চেন আকারে আসে, বই আপনি ফলো করেন এটা ভালো কথা, বাট বইয়ের বাহিরে ফলো করবেন না, এটা কিন্তু ঠিক না যে একটা বই থাকলেই আপনি সেই একটা বই দিয়ে দুনিয়া পার হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। এর আগে যখন আপনাদেরকে আমি দেখালাম যে ফরের সঙ্গে এই বিষয়টা বাইয়ের সঙ্গে যখন ড্যাংলিং মডিফায়ারটা দেখালাম, তখন তো প্রশ্ন করেন নাই যে ভাই মাস্টার বই ধরে ধরে করান, তখন ঠিকই বুঝছেন যে হ্যাঁ এটা তো প্রয়োজন ছিল, এটা তো এই বইতে নাই। এই জন্য বলছি যে অবশ্যই যে অংশটা স্যার করছে সে অংশটা স্যারকে স্যারের মতো করে করতে দেন। মাস্টার বইটার যে অংশটা সেটা তো আমরা ফলো করছি, এবং এই অংশটাও মাস্টার বইতে আছে, নেই সেটা কিন্তু না, বাট প্রিপোজিশনের সাথে আলাদা করে নাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা অংশ সেখানে আছে। আচ্ছা এবার দেখেন পরবর্তী অংশটা আমরা যদি দেখাই, ডাইফর মানে কি বলছে স্যার, উৎসর্গ করা, অথবা যেটাকে বলছে দেশের জন্য মারা যাওয়া, এখানে একটা অপশন। আচ্ছা তারপরে খেয়াল করেন ডাইয়ের সঙ্গে আরো আছে আমাদের, ডাই সাথে হচ্ছে কি অফ, তবে এফটা দুইবার। হ্যাঁ, ডাই অফ এটা হচ্ছে মহামারীতে, অধিক পরিমাণে মারা যাওয়া। হ্যাঁ, অর্থাৎ মহামারীর কারণে অধিক পরিমাণে মারা যাওয়া বোঝাতে আপনার এই ডায়ের সাথে অফ, অর্থাৎ এফটা দুইবার আছে দেখতে পাচ্ছেন, তাহলে মারা যাওয়ার হারটাও বেশি, এভাবে চিন্তা করবেন। হ্যাঁ, কতগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, বইয়ের মধ্যে মাস্টার বইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যত প্রিভিয়াস কোশ্চেন আছে সবগুলো পড়তে হবে, এর বাহিরে চিন্তা করার দরকার নাই।
ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আমরা এখানে কি বলছি স্যার, ডাই অফ মানে মহামারীতে মারা যাওয়া। পরীক্ষাতে এটা আসছিল, আমি যতগুলো এক্সাম্পল দিচ্ছি এগুলো মাস্টার বইতে, বিশেষ না হয় আপনি খুঁজে দেখেন, অবশ্যই পাবেন। দেখেন কি বলছি, পিপুল, এটা প্রিভিয়াস কোশ্চেন, পিপুল ইন দিস ভিলেজ, এই গ্রামের মানুষগুলা, পিপুল ইন দিস ভিলেজ ডাইড অফ ডিউ টু কোভিড-19। কোভিড-19 এর কারণে এই গ্রামের মানুষগুলো একের পর এক অনেকে মারা গিয়েছিল। এরকম মহামারী যদি হয়, বেশি পরিমাণে মারা যায়, তাহলে ডাইডের সাথে অফ ব্যবহার করা হয়। ওকে, ডাইডের সাথে কি ব্যবহার করা হয় স্যার, অফ ব্যবহার করা যায়। তারপরে আসেন স্যার, ডাই আউট, অদৃশ্য হওয়া। হ্যাঁ, এই ডাই আউট মানে কি, অদৃশ্য হওয়া বোঝায়। ডাই আউট মানে কি বলছি, অদৃশ্য হওয়া। হ্যাঁ, অধিক পরিমাণে মারা গেলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। তারপরে কি বলছি স্যার, ডাই আউট মানে কি, ডাই আউট মানে অদৃশ্য হওয়া। যেমন ধরেন আপনাকে যখন বলা হচ্ছে জাস্ট এরকম করে, যদি আমি বলি দা আইল্যান্ড will die out very soon, অর্থাৎ আইল্যান্ডটা খুব দ্রুতই বিলীন হয়ে যাবে, মুছে যাবে। দ্বীপটা, আইল্যান্ড মানে দ্বীপ, অর্থাৎ সমুদ্রে বা নদীর মাঝখানে চর জেগে ওঠে না, এই চরগুলা কিন্তু বর্ষাকাল আসলে বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি স্যার, ডাই আউট ব্যবহার করি। ডাই আউট মানে মুছে যাওয়া, অদৃশ্য হওয়া, বিলীন হয়ে যাওয়া। ওকে, এটা হচ্ছে ডাই আউট। তারপরে আসেন স্যার, ডাই ডাউন, এটা হচ্ছে দুর্বল হয়ে যাওয়া। কি হওয়া স্যার, দুর্বল হয়ে যাওয়া। অর্থাৎ যদি উইক হয়ে যায়, কোনো কারণে দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডাই ডাউন ব্যবহার করব। বিশেষ করে ঘূর্ণিঝড়, সাইক্লোন যখন আসে, সাইক্লোন কিন্তু হঠাৎ করে ইনস্ট্যান্ট অফ হয়ে যায় না, এটার গতি আস্তে 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 কমতে কমতে পরে নিঃশেষ হয়ে যায়। সেক্ষেত্রে ডাই ডাউন কথাটা ব্যবহার করা হয়। হ্যাঁ, কি বলছি স্যার, ডাই ডাউনটা কখন ব্যবহার করব, যখন দুর্বল হয়ে যাওয়া বোঝাবে। যেমন ধরেন আমি যদি কোনো কারণে আপনাদেরকে বোঝাতে চাই, জাস্ট বলা হলো দ্য স্টর্ম, দ্য স্টর্ম, ঝড়টি উইল ডাই ডাউন ভেরি সুন। ডাই ডাউনটা কেমন বলছি স্যার, ঝড়টা খুব দ্রুতই থেমে যাবে, অদৃশ্য হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মরে যাবে, যাই বলি সেসব ক্ষেত্রে আমার ডাই ডাউন শব্দটা ব্যবহার করতে হবে। এটা আর কি স্যার, ডাই ডাউন মানে কি বলছি, 270 পেজ থেকে এই পেজে কেন চলে আসছেন, পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে অংশগুলো এটা আপনাকে মুখস্থ করতে হবে। আবার বলছি, আর এইখানে যে অংশটা প্রিভিয়াস কোশ্চেন আকারে আছে সেইগুলা স্যার জাস্ট আলোচনা করছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনার গ্রুপ ভার্বের মধ্যে আপনি পড়বেন। গ্রুপ ভার্বের যে জায়গাটা, ওটা গ্রুপ ভার্বের একটা অংশ। এই জন্য আমরা মেইন প্রিপোজিশনের পরে যে অংশটা না করলে নয়, বারবার আসি, সেই অংশটা আলোচনা করছি এক্সট্রা হিসাবে। বুঝতে পারছেন আমার কথাটা? এই জন্য বলছি যে স্যার ওইটা আর একবার রিপিট করেন, কোনটা, ওইটা বলতে কোনটা। আচ্ছা যাই হোক, আমরা যেটা বলছি যে স্যার এখন পর্যন্ত ডাই ডাউন মানে দুর্বল হয়ে যাওয়া, কোনো কিছু ধীরে ধীরে কমে গেলে সেক্ষেত্রে আমরা ডাই ডাউন শব্দটা ব্যবহার করব। তাহলে আবার একটু আমি যদি রিপিট করতে চাই স্যার, ডাই ডাউন মানে দুর্বল হয়ে যাওয়া। আবার বলা হয়েছে কি স্যার, ডাই আউট, যেটা ডাই আউট মানে অদৃশ্য হয়ে যাওয়া বা মুছে যাওয়া। ডাই অফ মানে অতিরিক্ত পরিমাণে কোনো কিছু মারা যাওয়া, বেশি পরিমাণে মারা যাওয়া, সেক্ষেত্রে ডাই অফ ব্যবহার করা হয়। ডাই ফর মানে হচ্ছে কোনো কিছু কারো জন্য উৎসর্গ করা। ডাই ফর দেশের জন্য মারা যাওয়া। ডাই ইন শান্তিতে মারা যাওয়া। ডাই ফ্রম অতিরিক্ত কোনো কিছুর চাপে মারা যাওয়া, অতিরিক্ত খেয়ে, অতিরিক্ত কাজে, অতিরিক্ত টেনশনে, তাহলে ডাই ফ্রম ব্যবহার করা হয়। ডাই অফ মানে রোগে মারা যাওয়া। ডাই অফ মানে কি স্যার,
রোগে মারা যাওয়া, আর ডাই বাই যেটা দুর্ঘটনায় মারা যাওয়া। এটা ছিল আমাদের মরার বিভিন্ন স্টাইল, যে এইভাবে এইভাবে মরলে এই ধরনের প্রিপোজিশন করতে হবে। ওকে, চ্যাপ্টার শেষে পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা নেওয়া হবে আমাদের কোর্স শেষে। চ্যাপ্টার শেষে পরীক্ষা নেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা এখনো কাজ করছি, কারণ এখানে কিছু সমস্যা আছে। আগেও বলছি যে আমাদের অনেক স্টুডেন্ট পরে ভর্তি হয়, তো যার কারণে তাদের এক্সাম গুলো মিস যায়। যেটা তো এমন না যে এক্সাম চাইলেই আপনার রেকর্ড থাকে, ক্লাস রেকর্ড থাকে বাট এক্সাম রেকর্ড থাকে না। এই জন্য আমরা কি করি, কোর্স শেষে এক্সামের ব্যবস্থাটা করি যেন সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, এবার স্যার কিছু বিষয় দেখি। স্যার মেক, যেটা দিয়ে আমরা শেষ করবো আজকের ক্লাস, মেক এর কিছু প্রিপোজিশন দেখবেন, কারণ মেক নিয়ে প্রশ্ন আসে। সেই মেক দেখেন। ওকে, মেক যেটাকে আমরা যদি বলি স্যার মেকের সাথে তৃতীয় রূপ করে ফেলি, প্যাসিভে আসে যেহেতু মেড। ওকে, মেড এর সাথে প্রথমে স্যার মেড অফ। ওকে, মেড অফ, দেখে তৈরি উপাদান বোঝা গেলে, অর্থাৎ কোন উপাদান দ্বারা তৈরি হয়েছে যদি দেখে বোঝা যায়, তাহলে সেটা মেড এর সাথে অফ ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে বলি একটা চেয়ার দেখলে বোঝা যায় এটা কাঠের তৈরি নাকি স্টিলের তৈরি, তাই না? তো সেই ক্ষেত্রে আমি দেখে উপাদানটা বুঝতে পারি, তাহলে অফ ব্যবহার করতে হবে। দ্য চেয়ার ইজ মেড অফ উড, এটা। অথবা the ring is made of gold, অর্থাৎ আপনি যখন দেখতে পাচ্ছেন যে রিংটা দেখে বোঝা যায় যেটা গোল্ডের তৈরি না কিসের তৈরি, তাহলে আমরা মেড এর সাথে অফ ব্যবহার করব। আচ্ছা, আর মেড এর সাথে ফ্রম ব্যবহার করব যদি দেখে তৈরি উপাদান বোঝা না যায়, তাহলে মেড ফ্রম হচ্ছে দেখে তৈরি উপাদান বোঝা না গেলে। হ্যাঁ, অর্থাৎ তৈরি করার উপাদান যদি বোঝা না যায়, তাহলে আমরা কি করব সেক্ষেত্রে মেড এর সাথে ফ্রম ব্যবহার করব। যেমন ধরেন পরীক্ষাতে অনেক সময় বিভিন্ন প্রশ্ন আসে, যেমন আমি যদি বলি পেপার কি দিয়ে তৈরি করা হয়, গাছ দিয়ে, বাঁশ দিয়ে, আখের ছোবড়া দিয়ে, ঘাস দিয়ে, সেলুলোজ দিয়ে, বাট আপনি পেপার দেখে বুঝতে পারবেন এটা কি দিয়ে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে এটা নিয়ে আসা হয়। যেমন প্রশ্ন হতে পারে পেপার ইজ made from wood, কাঠ দিয়ে কাগজ তৈরি করা হয়েছে। তো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কাগজ, এটা কিন্তু কাগজ দেখে বোঝা যাবে না যে এটা কাঠের কাগজ না বাঁশের কাগজ। ওকে, তো এই সব ক্ষেত্রে আপনার কি ব্যবহার করা হয় স্যার? ভার্সিটি যারা আছে, আমরা তাহলে মাঝামাঝি সময় শুরু করব যাতে আমাদের কোর্স শেষ হতে হতে এক্সামও শেষ হয়ে যায়। এটা করব, সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস স্যার, একটা দেখছি হচ্ছে মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম। হ্যাঁ, আচ্ছা, এরপরে স্যার যদি কোনো দেশের মধ্যে তৈরি হয় তাহলে বা সালে তৈরি হলে মেড ইন ব্যবহার করি। তাহলে যেটা ব্যবহার করা হয় স্যার মেড ইন। মেড ইন হচ্ছে কি স্যার? মেড ইন হচ্ছে দেশের বা সময়ে তৈরি। হ্যাঁ, দেশে বা সময়ে তৈরি। যেমন ধরেন কেউ যদি বলে দিস প্রোডাক্ট ইজ মেড ইন চায়না, এটা, অথবা মেড ইন 2009, এরকম প্রশ্ন আসতে পারে এক একটা জায়গায়। হ্যাঁ, যেভাবে যেটা আসবে সেখান থেকে আপনি সেটাকে করবেন, কেমন? আচ্ছা, তাহলে দিস প্রোডাক্ট ইজ মেড ইন চায়না। আচ্ছা, এক্ষেত্রে জাস্ট আবার যদি দেখে আরেকটা স্যার, মেড ইন মানে কি বলছি, দেশে বা সময়ে তৈরি। আচ্ছা, তারপর হচ্ছে মেড এর সাথে যেটা ব্যবহার করব বাই, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি। হ্যাঁ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি যদি হয় সেক্ষেত্রে আমরা মেড বাই ব্যবহার করব। সেটা কেমন? যেমন ধরেন ব্যবহার করা হচ্ছে অ্যাপল ইজ, আচ্ছা অ্যাপেলটা একটু ঘোরায় দেই, আইফোন ইজ মেড বাই
অ্যাপল ইঙ্ক। তো এরকম ধরেন অ্যাপল বাই, অর্থাৎ একটা কোম্পানির দ্বারা তৈরি হলে এরকম মেড বাই ব্যবহার করা হয়, কোন একজন ব্যক্তির দ্বারা তৈরি হলে মেড বাই ব্যবহার করা হয়। হ্যাঁ, অর্থাৎ যখন কোনো ব্যক্তির দ্বারা কোনো প্রতিষ্ঠানের দ্বারা তৈরি হয় সেক্ষেত্রে আমরা মেড এর সাথে বাই ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, মেড এর সাথে স্যার অফ একটা শব্দ নিব, ও ডাবল এফ, অফ। যেগুলা বারবার আসে সেগুলা স্যার আলোচনা করে দিচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে কি বলছে, যেগুলা স্যার দিচ্ছে সবগুলাই মুখস্থ করার মতো, না হলে আপনাকে আরো ডিটেলস দেওয়া হতো, আরো আছে কিন্তু সেগুলা আসে না, যেগুলো আসে বারবার সেগুলা দিচ্ছি। মেড অফ মানে হচ্ছে কি স্যার, পলায়ন করা। হ্যাঁ, পলায়ন করা। যেমন ধরেন বলা হচ্ছে দ্য ক্রিমিনাল মেড অফ দ্য জেল, চোরটা জেল থেকে পালাইছে, সেক্ষেত্রে মেড এর সাথে অফ ব্যবহার করা হয়, মেড অফ দ্য জেল। মেড অফ মানে কি স্যার, পলায়ন করা। ওকে, আচ্ছা, সর্বশেষ নিচ্ছি আমরা, মেড এর সাথে ব্যবহার করবো স্যার কি, আউট। মেড আউট, অথবা এটা মেক আউটও হতে পারে। হ্যাঁ, মেক আউট বা মেড আউট, ভার্ব কিন্তু চেঞ্জ হইতে পারে, মেক হইতে পারে, মেক্স হইতে পারে, মেড হইতে পারে, মেকিং হইতে পারে, একটা যে কোনো একটা হতে পারে। ধরেন কেউ বললো আই ক্যান নট make out your word, অর্থাৎ কেউ যখন আপনাকে বলতেছে আমি তোমার কথাবার্তা বুঝতে পারি না, বুঝতে না পারা, সেক্ষেত্রে মেক আউট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি স্যার, বুঝতে না পারা। ওকে, এটা হচ্ছে মেক আউট, যে আই কান্ট মেক আউট ইউর ওয়ার্ডস, যে আমি তোমার কথাগুলো বুঝতে পারি না, তোমার কথাবার্তা বুঝতে পারি না, সেক্ষেত্রে কি ব্যবহার করবে স্যার, মেক আউট অথবা মেড আউটও হতে পারে, এটা টেন্সের উপরে নির্ভর করে। হ্যাঁ, মেড বাই ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি। তো আমরা এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি এটা হচ্ছে আমাদের মেক রিলেটেড, আর একটা হচ্ছে কি স্যার, আর একটা হচ্ছে ডাই রিলেটেড, এই দুইটা। এছাড়া আরো কিছু আছে যে অংশগুলো সলভিং ক্লাসে আবার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর ক্লাসটা কেমন লাগলো, যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আছে অবশ্যই সবার জন্য শুভকামনা। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেই। আর তাছাড়া কোনো ধরনের প্রশ্ন আছে কিনা ভাইয়ার কাছে, এমনি আমাদের ক্লাস রিলেটেড, যে ক্লাস কবে হয় বা অ্যাডমিশন, এই বিষয়গুলোর কোনো ধরনের কোনো যদি বিষয় থাকে তাহলে অবশ্যই আমাকে আস্ক করতে পারি। হ্যাঁ, হ্যাপি আক্তার হাবিব বলছে স্যার আপনাকে তাহসানের মতো দেখা যায়, তাহসান তো বিয়ে করে ফেললো, আপনি কবে বিয়ে করবেন? তাহসান বিয়ে করে ফেললো, তার আগে আরেকটা কথা লাগাবেন স্যার, তাহসান তো দ্বিতীয় বিয়ে করে ফেললো নাকি তৃতীয় বিয়ে করে ফেললো নাকি প্রথম বিয়ে করে ফেললো, সেটা কি আপনার জানা আছে? তাহলে কি স্যার, স্যারও কি স্যার দুই তিনটা করে ফেলবে, যে স্যার তাহসান তো এই কয়টা করে ফেললো, আপনি এই কয়টা করে ফেলেন? সবাইকে সবার সাথে তুলনা করা যাবে না। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম যে কেউ না কেউ এই কমেন্টটা করবেই, এম কে জান্নাতি বলছে। তো যাই হোক, আগেই বলছি যে তাহসান বিয়ে করে ফেলছে, তাহসান আমেরিকান একজন পেয়ে বিয়ে করে ফেলেছে, আমি তো বাংলাদেশি কাউকেই পাচ্ছি না, তো আমেরিকান কাউকে বিয়ে করার চিন্তা ভাবনা কেমনে করব? তো যাই হোক, একজন বলছে তাহসান লাইট। আচ্ছা, উইদিন মানে সময়ের মধ্যে, আর ইন মানে হচ্ছে স্যার নির্দিষ্ট সময়ে, হ্যাঁ, যে কোনো একটা জায়গায় করে ফেলেন, সমস্যা কি, যে বললাম যে তাহসান তো আমেরিকান একজন পেয়ে গেছে, আমেরিকান এক্সপ্রেস, স্যারের জন্য বাংলাদেশ এক্সপ্রেসও নেই, তো আপাতত যখন আসবে তখন করে ফেলবো। ওকে, এম কে জান্নাতি বলছে আপনার ক্লাস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে স্যার ক্লাসটা ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ, যেহেতু ক্লাসটা আপনাদের ভালো লাগছে, আপনাদের ভালো কিছু উপহার দিতে পেরে আসলেই ভালো লাগে। আর আগে বলছি যে সব মিলিয়ে আমাদের যে জায়গাটা, আমরা যখন বিভিন্ন বিষয় আপনাদেরকে দেখাই, খুব ভালো লাগলো স্যার। স্যার আমার তো মাস্টার বই নাই, তাহলে কি কিনতে হবে? স্যারের ক্লাসটা দেখেন, আশা করি যে দেখেন, মনে হয় না যে যাদের মাস্টার বই নাই তাদের জন্য খুব একটা অসুবিধা হবে, কারণ আমি ওভাবে শর্টকাট করে যাইনি একবারে যে আপনার বুঝতে অসুবিধা হবে, এখানে লিখে দিয়েছি রুলস গুলা, তাতে ইনশাল্লাহ হয়তোবা আপনার সুবিধা হবে। মনিরা মনি বলছে ইনশাল্লাহ আপনারও হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লাসটা খুব ভালো লাগলো, সানজিদা আক্তার নিপা। আর ফারজানা হেমা বলছে, আচ্ছা এটা তো বুঝতে পারছি। তো যেটা বলছি যে স্যার, যারা এখন পর্যন্ত দোয়া করতেছেন বা অনেকে বদদোয়া করতেছেন, যেটাই করেন, আমিও চাই নিজের জন্য নিজে দোয়া করি, তাড়াতাড়ি বিয়ে শাদী করে ফেলি। তো কিছু করার নাই, আমেরিকান এক্সপ্রেস পাওয়া যাবে কবে তবে দেখা যাবে। হ্যাঁ,
স্যার আপাতত স্যারের জন্য তেমন মানে চিন্তা ভাবনা নেই। একসাথে দুইটা বিয়ে করেন, হ্যাঁ একসাথে দুইটা বিয়ে করলাম, আমি ধরেন আমি একসাথে দুইটা বিয়ে করলাম, বাট হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট হিয়ার? আপনার লাভটা কি এখানে বলেন? স্যার একসঙ্গে দুইটা বিয়ে করে ফেললো, বাট আপনার এখানে কোন ধরনের লাভ হইলো যে স্যার আপনি দুইটা বিয়ে করলে আমার এখানে লাভ আছে? অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ ভালো ক্লাস স্যার। শিক্ষকের নামটা আমি ঠিক এক্সাক্ট জানি না। অ্যাক্সিডেন্ট মানে ও কিছু একটা বলতে চাইছিল, বাট এটাকে অ্যাক্সিডেন্ট বলে বসে। স্যার আপনার জন্য একটা বেস্ট পার্সন আসুক, দোয়া করি। অবশ্যই সবাই এই দোয়াটা করবেন যেন স্যারের জন্য একটা বেস্ট পার্সন আসে। হ্যাঁ আচ্ছা, ভর্তি হতে চাইছিলাম বাট পারছি না কারণ একাডেমিক ফাইনাল এক্সাম হচ্ছে। সমস্যা নাই, শেষ হলে হবে। বাংলা এক্সপ্রেস হবে। ক্লাস ভালো লাগে নাই ভাইয়া, আজকে আমার কমেন্ট পড়ে না। কমেন্ট পড়ে না, তার সাথে ক্লাস ভালো না লাগার কি আছে? ক্লাস ভালো লাগে না, হ্যাঁ আপনি বলতে পারেন যে আপনার মন খারাপ হইতে পারে বা হ্যান ত্যান, এই জন্য কমেন্ট পড়ে নাই দেখে। বাট ক্লাস ভালো লাগে না কি আর বলবো। প্রিপোজিশনের আর কয়দিন ক্লাস হবে? কয়টা ক্লাস হবে? প্রিপোজিশনের 3টা ক্লাস হয়েছে, যথেষ্ট। এছাড়া বাকি ক্লাসগুলো দুই একটা টপিকের প্রশ্ন যেটা থাকবে আপনি সলভিং ক্লাসে করবেন। বলছে স্যার ব্রিলিয়ান্ট। একটা ভাইয়া আমার কাছে মেয়ে আছে। ও মেয়ে তো সবার কাছেই আছে, মেয়ের সাথে মানুষ কথাটা রাখবেন। মেয়ে মানুষ কয়জনের কাছে? হ্যাঁ আচ্ছা, ও আপনারা দেখে আমরা দুইটা করব। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা দুইটা করে ফেলেন, আমাকে দেখেন, আমাকে দেখলেই তো হইলো। আমাকে দেখবেন, দুইটা বিয়ে করে ফেলবেন, আমি তো আপনাদের সামনেই আছি। ওকে স্যার, বরিশালের কমেন্ট পড়ার দরকার নাই। বরিশালের কমেন্ট দরকার নাই বিষয়টা এরকম না, কারণ বরিশাল থেকে আমি গতকালই আসছি, মানে পটুয়াখালী থেকে ক্লাস নিয়ে আসছি। সুতরাং সব মিলিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেন। এরপরে ক্লাসটা কোন টপিক হবে? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি ক্লাসের যে রুটিনটা সেটা দিয়েছি। আমাদের যে পেইড ব্যাচের 18তম ব্যাচ যেটা, সেই 18তম ব্যাচে আমাদের এই মাসের রুটিনটাও অলরেডি আপলোড দেওয়া হয়েছে আমার যতটুকু মনে পড়ে। তাহলে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন, সেখানে ডিটেলস দেওয়া আছে যে কোন ক্লাসটা আবার কবে হবে। প্রিপোজিশন উইথ অ্যাড্রেসেস ইন ইউকে, এই প্রবলেম সলভ করবেন না? প্রিপোজিশন উইথ অ্যাড্রেসেস ইন ইউকে, এটা ও ইউকি মানে কিছু একটা বুঝাইতে চাইছিল। আচ্ছা, এটা আমাদের পেজ নাম্বার বলে দিন, আমরা সেখান থেকে প্রশ্ন থাকলে সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে কষ্ট করে ছিলেন বা এখনো আছেন। অনেকেই মানে অনেক কষ্ট করে আমাদের সাথে শুরু থেকে আছে। সলভিং ক্লাসে যে জিজ্ঞাসা করতে পারি না, জিজ্ঞাসা করতে করতে ক্লাস শেষ হয়ে যায়। কেন? আপনি আগে থেকে রেডি করে রাখবেন আপনার প্রশ্ন। যখনই আপনি পড়তে বসেন তখনই সলভিং ক্লাসের প্রশ্ন আপনি রেডি করে রাখবেন যে হ্যাঁ এই প্রশ্নটা ভাইয়ার কাছে জিজ্ঞাসা করবো নেক্সট ক্লাসে যখন আসবে। আর আমরা তখন সেই প্রশ্নটার উত্তর দিয়ে থাকি, এটা জানেন। আমি একমাত্র আগে থেকে বলে দেই যে হ্যাঁ আপনাদের যাদের এই সমস্যা আছে সেই সমস্যা আছে সেটা আপনি করে ফেলেন। হ্যাঁ তো যাই হোক, আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, কলি আক্তার খুব সুন্দর একটা কথা বলছে যে স্যার শুধু রূপ দেখে নয়, ভালো থাকবেন অলওয়েজ, মন দেখে করবেন। আচ্ছা, আপনাকে তাহসানের মতো লাগে? তাহসান দুইটা বিয়ে করছে আর আপনি একটাও করেননি, তাই বলছি একসাথে দুইটা করে ফেলেন। একসাথে দুইটা করে ফেলার কিন্তু কোনো ধরনের কি বলে সুবিধা নাই। হ্যাঁ এরপর ভয়েস, হ্যাঁ ভয়েসের ক্লাস অলরেডি যারা পেয়েছে তারা পেয়েছে। অনেকগুলা লাভ দিয়েছে এম কে জান্নাতি, থ্যাংক ইউ। সলভিং ক্লাস কই পাবো? সলভিং ক্লাস ইনশাল্লাহ আমরা দিয়ে দিব সলভিং ক্লাসটা। আর তাহসান তো বিয়ে করে ফেলছে, এটা আমরা পেয়েছি ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আউট অফ ক্লাস, তাই আমি একটা আউট অফ ক্লাসের টপিক করতেছি। 1 ঘন্টা আমাদের অলরেডি পার হয়ে গিয়েছে, তো এই জন্য বাহিরের কিছু কথা বলছি। রেডি থাকি, করতে পারি না, কিছু করার নাই, করে ফেলবেন। তো যাই হোক ভাইয়া, আর কথা বাড়াবো না। শীতের মানে রাত এখন, অনেক বেশি শীত পড়ে সারা বাংলাদেশে মোটামুটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবেন। কে কে দোয়া করেন? তারা তো অবশ্যই দোয়া করে আমি জানি, আর সবাই কম বেশি। 2-1 জন কিন্তু বদদোয়াও করে, এটা জানি। অলরেডি একজন করছে, ভাই আমার কমেন্ট পড়ে নাই এই জন্য ক্লাস ভালো লাগে নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।